সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা তুলে ধরতে চাই। তৌসিফ আহমেদ রয়েছেন আমার সঙ্গে, আমি কুণাল ঘোষ। দেখুন, নির্বাচন চলাকালীন যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, তৃণমূল কংগ্রেস যেটা বারবার বলে এসেছে, সেটা হচ্ছে ভোট মিটলেই এই জ্বালানির সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা আরো বাড়বে। রান্নার গ্যাস সমস্যা তৈরি হয়েছিল, আমরা বলেছিলাম ভোট মিটলেই পেট্রোল, ডিজেল এবং এই সংক্রান্ত আরো যা যা আছে সমস্ত বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তো দিল্লির নেতারা এসে বারবার বাংলার মানুষের কাছে সভা করেছেন, কিন্তু একবারও বলেননি ভোট মিটলে আমরা এই বাড়াবো। ভোট প্রচারে ডেলি প্যাসেঞ্জারই করেছেন, কিন্তু ভোট মিটলে মূল্যবৃদ্ধির চাপিয়ে দেওয়া হবে মানুষের উপর, তারা তখন বলেননি। মানুষকে বোকা বানানো হয়েছে। বিজেপির দিল্লির নেতারা, কেন্দ্রীয় সরকারের নেতারা বাংলার মানুষকে, দেশের মানুষকে বোকা বানিয়েছেন এবং তারা এত মিষ্টি মিষ্টি কথা বলে গেছেন, এই করে দেবো, ওই করে দেবো। তো তখন তো বলতে পারলেন না যে ভোটটা মিটলে দামটা বাড়াবো। তো আজকে যেটা হলো, কলকাতায় নতুন যা রেট, পেট্রোল 3 টাকা 29 পয়সা বাড়লো, 105 টাকা 44 পয়সা ছিল, 108 টাকা 74 পয়সা হয়ে গেল। ডিজেল 3 টাকা 11 পয়সা বাড়লো, 92 টাকা 2 পয়সা পার লিটার ছিল, এখন 95 টাকা 13 পয়সা পার লিটার হলো। এখন এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষ্কার বক্তব্য, জনবিরোধী সিদ্ধান্ত। আমরা প্রতিবাদ করছি। এর জেরে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে, ডিজেলের দাম বাড়ার দরুন পরিবহনের খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাজারে আগুন লাগবে এবং এটা কেন্দ্রীয় সরকারের পূর্ব পরিকল্পিত শুধু নয়, তাদের আর্থিক মিসম্যানেজমেন্টের এবং দিশাহীন নীতির একটা কুফল। অনেক বিজ্ঞরা বলতে শুরু করেছেন যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধ পরিস্থিতি চলছে বলে এগুলির সমস্যা, এটা সারা পৃথিবীর সমস্যা। আমরা শুধু একটা কথা বলি, 2014 সাল থেকে কি যুদ্ধটা চলছে? যুদ্ধ পরিস্থিতিতে কিছু সমস্যা হতে পারে, এটা আমরা সবাই বুঝি, কিন্তু 2014 সাল থেকে কি চলছে? 2014 সালে দাম কত ছিল? পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাস, ডোমেস্টিক বা কমার্শিয়াল কত ছিল? আজকে কত? আজকে আপনারা বলছেন যুদ্ধ পরিস্থিতি। তো ওই জায়গায় যুদ্ধ পরিস্থিতি হলে মানুষের সমস্যা হবে, তেলের সমস্যা হবে, তো সবার জানা কথা। বিকল্প ব্যবস্থা হয়নি কেন? এটা তো সম্পূর্ণভাবে বিদেশ নীতির, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাব। অমুক জায়গার সঙ্গে অমুক জায়গার লড়াই হচ্ছে, তেল পেতে অসুবিধা হতে পারে, তাহলে বিকল্প তেলটা কোথা থেকে আসবে? কেন আজকে বলতে হবে ওয়ার্ক ফ্রম হোম করুন? কেন আজকে বলতে হবে সোনা অমুক করবেন না? কেন আজকে বলতে হবে? তার মানে কতটা চাপে দেশের অর্থনীতি থাকলে এই ধরনের গাইডলাইন প্রধানমন্ত্রীকে বলতে হয়। আমরা খুব স্পষ্টভাবে বলছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, এটা তাদের ব্যর্থতা, এদের পরিকল্পনার অভাব। এখন যুদ্ধকে ছুতো করে জাস্টিফাই করা হচ্ছে 2014 সাল থেকে যুদ্ধ ছিল না, ছিল না, ছিল না। তাহলে এতদিন বেড়ে এলো কেন? এবং এই সঙ্গে বলবো যে এতদিন রাজ্যের বিরোধীরা বলে এসছেন যে রাজ্য সরকার কর তুলে নিলে
বাংলায় পেট্রোল ডিজেল সস্তা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের আগের সরকারের বাধ্যবাধকতা ছিল, কারণ কেন্দ্রীয় সরকার তাদের অর্ধেক বিপুল টাকা বকেয়া রেখে দিয়েছিল, তাদের তো টাকাই দিচ্ছিল না। তো আজকে তো সো কল্ড ডবল ইঞ্জিন সরকার, তাহলে যে দাবিটা বিরোধী পক্ষ তখন করতেন যে রাজ্য সরকার কর তুলে নিক, তাহলে মানুষ সস্তায় পেট্রোল ডিজেল পাবে, তো সে সময় আগের সরকারের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তো আর্থিকভাবে আপনারা টেনে রেখে দিয়েছিলেন, বকেয়া দেননি, টাকা দেননি। তো এখন তো আপনাদেরই সরকার, তাহলে আমরা আশা করতে পারি রাজ্য সরকার এখন পেট্রোল ডিজেলের উপর থেকে অবিলম্বে সমস্ত কর প্রত্যাহার করবে, যাতে বাংলায় পেট্রোল ডিজেলের দাম অন্য সব রাজ্যের থেকে অনেকটা কমে যায়। আমরা এর আগে মাননীয় বিজেপি নেতাদের, বিরোধী দল নেতাদের দেখেছি এগুলো বলতে, যে রাজ্য সরকার কর তুলছে না কেন। আরে রাজ্য সরকারের তহবিল তো তোমরা তখন দিতে দাওনি, টাকা আটকে রেখেছিলে, আজকে তোমাদের ডবল ইঞ্জিন সরকার। তাহলে আমরা আশা করি যে রাজ্যের নতুন সরকার, তারা যখন বিরোধী দলে ছিলেন যে দাবিটা করেছিলেন, এখন তো তাদের কাছে আর্থিক কোনো সমস্যা থাকার কথা নয়, ফলে তারা পেট্রোল ডিজেলের উপর থেকে রাজ্য সরকারের সমস্ত কর তারা প্রত্যাহার করবেন, যাতে রাজ্য সরকারের বাংলায় এখানে মানুষ পেট্রোল ডিজেলের দামের কুফল, আর এটা শুধুমাত্র একটা লোকের গাড়ির সমস্যা নয়, পরিবহনের সমস্যা। এলপিজির যখন শুধু রেস্টুরেন্টের সমস্যা হয়নি, অটোর এলপিজি বাড়ানোর জন্য পরিবহনে গিয়ে সমস্যা হয়েছে। যারা মানুষ অটোয় যাতায়াত করেন, এবার তো আপনারা মুখে বলছেন অমুকদের আমরা বিনামূল্যে বাসে চড়তে দেবো, খুব ভালো কথা, আর বাকিদের জন্য তো বাসের ভাড়াটাই বেড়ে যাবে, নইলে বাস ইন্ডাস্ট্রিটা উঠে যাবে যদি আপনারা এই পরিমাণ ডিজেলের দাম বাড়িয়ে দেন। ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জরুরি সামগ্রী, পরিবহনের মাধ্যমে যাতায়াত করে এমন সামগ্রী, এগুলো সব কটির মূল্য বৃদ্ধি হতে চলেছে। আমরা এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছি, যুদ্ধ পরিস্থিতি মেনেও। আমরা দুটো কথা বলছি, 2014 থেকে যুদ্ধ পরিস্থিতি ছিল না, আর দুই, যুদ্ধ পরিস্থিতি দেখে বিকল্প জায়গা থেকে কেন আনার ব্যবস্থা হয়নি। আর সর্বশেষ, এতদিন যেটা বিরোধী দল বলে এসেছে, তখনকার রাজ্য সরকারের যে আর্থিক সমস্যা ছিল, কেন্দ্র টাকা দিত না, এখন তো সে সমস্যা নেই। তাহলে রাজ্য সরকার পেট্রোল ডিজেলের উপর থেকে সমস্ত কর প্রত্যাহার করুক, ফলে বাংলায় অনেক কম দামে মানুষকে এই পেট্রোল ডিজেল দেওয়া যেতে পারে। তৌসিফ। Thank you, Kunalda. See, it is proved again Modi government not only cheated and betrayed the people of Bengal, but the entire country. आप सभी को याद होगा 2014 में क्षमता में आने से पहले इनके ही लीडर 30 से 40 रुपया की प्राइस हाइक हुई थी, दाम बढ़े थे। इन लोगों ने पूरे दिल्ली को घेर दिया था, हाथ में इनका गैस था, और पूरे दिल्ली में और पूरे भारत में जितने भी महिलाओं को लेकर ये रास्ते में उतरे थे, इनका एक ही प्रमाण था कि गैस की प्राइस कैसे कम की जाए। मैं फिर से 2014 की पहले की बात कर रहा हूं। 2014 इनके क्षमता में आने से पहले एक टीवी शो पे इनके एक बहुत बड़े सपोर्टर हैं, मैं नाम नहीं लेना चाहता, इन्होंने कहा था एक टीवी शो में बैठकर कि आप मुझे ये बताइए कि अगर डबल इंजन की सरकार हो जाएगी, इफ वी आर देयर इन द स्टेट, इन द सेंट्रल एज वेल, हम 35 रुपए का तेल आप लेंगे या 70 रुपए का तेल लेंगे। कुणालदा, आई होप यू रिमेंबर दिस। उस वक्त दाम था 69.5 और 72, यही था पेट्रोल डीजल का। और एक बहुत बड़े चैनल में यह कहा जा रहा था, ये लोगों को बताया जा रहा था कि आप मुझे ये बताइए कि आप 35 रुपए का तेल लेना चाहते हैं कि 70 या 72 रुपए का तेल लेना चाहते हैं। आप मोदी सरकार को वोट दीजिए और मोदी सरकार पावर में आने के बाद आप सबको 35 रुपए का तेल देगा। आपको ये समझना बहुत जरूरी, वी हैव टू अंडरस्टैंड दिस व्हेन वी आर टॉकिंग अबाउट द प्राइस हाइक ऑफ पेट्रोल एंड डीजल। आप ये मत समझिए कि जो लोग बड़ी बड़ी गाड़ियां चला रहे हैं, लंबी लंबी गाड़ियां चला रहे हैं, उनको इफेक्ट करेगा, नहीं।
आज ये सबसे बड़ा धोखा जो है, जो ये कहते हैं सबका साथ सबका विकास, ये महिलाओं की बात करते हैं, आज ये सबसे बड़ा धोखा महिलाओं को मिला है कि डोमेस्टिक अटैक हुआ है कि आज रौन्ना घरे किचन में, रसोई में गैस की किल्लत हो चुकी है। देयर इज अ स्कार्सिटी ऑफ फ्यूल, गैस एंड एवरीथिंग। आज खाना कैसे बन रहा है, आप एक औरत से जाके, अगर आप एक गांव ग्राम में जाएंगे, उनसे पूछेंगे, तब आपको समझ में आएगा ये डबल इंजन की सरकार आज बंगाल में आने के बाद किस तरीके से धोखा देके गई। जैसे कि मेरे सीनियर कुणाल दा ने कहा, अब भैया आप कह देते कि अगर हम पावर में आएंगे तो सबसे बड़ा झटका भेंट नहीं, एक सरकार जब पावर में आता है तो वहां के जनता को भेंट दिया जाता है। ये भेंट नहीं दिया गया, यहां पर दाम बढ़ा दिया गया ये बोलकर कि अब आप इसको झेलो। सो दिस इज द पावर ऑफ डबल इंजन। आपको समझना पड़ेगा, ये सिर्फ बंगाल के साथ नहीं है, ये पूरे देश के साथ है। पेट्रोल डीजल का प्राइस बढ़ने का मतलब है आलू, प्याज, दाल, सब्जी, घर के सारे भी जितने भी आइटम्स हैं जो हम खाते हैं, जो यूज करते हैं, उन सबों का दाम बढ़ेगा और आपके और हमारे हाथ में कुछ नहीं आएगा। मैं ये पूछना चाहता हूं कि आज ये डबल इंजन की सरकार इस सारे चीज को वॉर के ऊपर क्यों ला रही है? वॉर तो चल रहा था, वॉर तो आज से नहीं चल रहा है, वॉर तो बहुत दिनों से चल रहा है। और आप कहते हैं कि भाई हमारे पास वी आर ट्रिलियन डॉलर कंट्री, हमारे पास बहुत पैसे हैं, हमारे पास रखने की जगह नहीं है। एक बीजेपी का नेता ये कहता है कि आप, मुझे तो ये नहीं पता हम पैसा को रखे कहां। तो जब आपको ये नहीं पता है कि आप पैसा को रखना कहां चाहते हैं, तो कम से कम आप लोगों तक वो बांट दीजिए। आज ये 3 रुपए बढ़ा दिया है, जाहिर सी बात है कल 5 रुपए बढ़ेगा। सो दिस इज अ चैलेंज कमिंग फ्रॉम डबल इंजन सरकार। दिस इज व्हाट दे वर वेटिंग फॉर, दैट लेट मी इंटर बंगाल एंड देन यू विल सी व्हाट वी विल डू फॉर यू। बट व्हाट, आज क्या हुआ? आज सेशन में इतनी बड़ी बड़ी बात करने के बाद ये वापस से फटकार, वापस से मार, आज ये गरीबों के ऊपर, बंगाल के ऊपर और इंटायर पूरे इंडिया के ऊपर, पूरे देश के ऊपर ये पड़ा है। तो ये आपके सामने है किस तरीके से एक डबल इंजन की सरकार हमें और आपको बेवकूफ बना रही है, लच्छेदार बातें कर रही है, गोल गोल घूम रही है। यह आपको जानना बहुत जरूरी है। एंड एंड ऑफ द डे वी आर देयर, वी आर तृणमूल कांग्रेस, हम दीदी के सैनिक हैं, अभिषेक बंदोपाध्याय के सैनिक हैं। हम इसका प्रोटेस्ट जरूर करेंगे। आज मीडिया के थ्रू किया है, कल रास्ते में उतरेंगे, क्योंकि हम पता है जमीनी लड़ाई किसको बोलते हैं। थैंक यू कुणाल दा। দেখুন আমি বলছি আর একটা বিষয় হচ্ছে যে এখানে দুটো প্রশ্ন আছে যে ভোটের আগে এই যে ডেলি প্যাসেঞ্জারি করলেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, এত কথা বললেন আমরা এই করব, এই করব, তো তখন দাম বাড়াবো শব্দটা বললেন না কেন? আপনারা এত কি করবেন আপনারা এতবার বললেন, তো আপনারা যে তারপরই গ্যাসের দাম বাড়াচ্ছেন, অটোর গ্যাসের দাম বাড়াচ্ছেন, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছেন, সেটা তো আমরা বলেছি মানুষকে যে ভোটের পরই এরা দাম বাড়াবে। আমাদের প্রশ্ন, বাংলায় এতবার এলেন, ডেলি প্যাসেঞ্জারি করলেন, এত প্রতিশ্রুতি দিলেন, তাহলে দাম বাড়াবেন এটা ভোটের আগে বললেন না কেন? 2, যে প্রতিশ্রুতি দিয়েছেন এই টাকা বাড়াবো, ওই টাকা বাড়াবো, এটা তো ঘুরিয়ে সেই টাকাটা আবার তুলে নিচ্ছেন। একটি পরিবারে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রান্তিক মানুষদের, বিভিন্ন পেশার মানুষদের বিভিন্ন স্কিম প্রকল্পে আর্থিক সাহায্য দিচ্ছিলেন, বিজেপি বলল আমরা বাড়িয়ে দেব। আগের সরকারকে তো টাকা দেয়নি, এবার তো ওদের ডবল ইঞ্জিন সরকার বললো বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে কি হবে যদি ঘুরপথে তার কাছ থেকে আবার পকেট কেটে নিয়ে নেয়? যাকে বলছে আপনি এত পেতেন আপনাকে এত বাড়াচ্ছি। এবার এই পেট্রোল ডিজেল বা রান্নার গ্যাসের যা হাল হচ্ছে, তাহলে একটি সংসারে, একটি পরিবারে তার রান্না, খাওয়া দাওয়া, যাতায়াত, এই বাবদ যে খরচাটা বাড়ছে, তাকে ওই টাকাটা দিচ্ছি বলে আপনারা সস্তার ভোটের প্রচার করলেন, আর ঘুরপথে তারপর তাদের কাছ থেকে টাকাটা বার করে নিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা করছি। সেটা দল দেখছেন, আমরা নিশ্চিতভাবে সেই পথে আমরা নিশ্চয়ই
আমাদের দল পুরোটা দেখছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, এর আগে যখন বিজেপি বিরোধীতে ছিল বা অন্য বিরোধী দল যারা রাজ্যে ছিল, তারা বারবার বলেছে রাজ্য সরকার কর মকুব করে দিক, পেট্রোল ডিজেলে কর তুলে নিক। তখন রাজ্য সরকারের হাতে পুরো টাকা ছিল না, তার কারণ রাজ্যের বকেয়া টাকাগুলো তো কেন্দ্র দেয়নি। রাজ্য ইচ্ছা থাকলেও অনেক রকম ছাড় দিতে পারেনি, কিন্তু আজকে তো ডবল ইঞ্জিন সরকার। তো তাহলে আজ যে দাবিটা বিজেপি করেছিল, যে দাবিটা তারা করেছিল বিরোধীরা, আজকে তারা করে দেখাক। আজকে পেট্রোল ডিজেলের উপর থেকে তাদের তো আজকে ফান্ড ক্রাইসিস নেই, কেন্দ্রীয় সরকার বকেয়ার ব্যাপার নেই, সব টাকা দিয়ে দেবে। তো তাহলে আজ যেটা তারা এতদিন দাবি করে এসেছে, তাহলে হোয়াই নট আজ তারা ঘোষণা করুক যে পশ্চিমবঙ্গ সরকার পেট্রোল ডিজেলের উপর যে কর নেয় সেই করটা মকুব করে দেওয়া হলো। আমরা একটাই কথা বলি, গোটা বিষয়টা আরজি কর এবং সাসপেনশন এবং আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে। এই মুহূর্তে সবিস্তার বলার নয়, শুধু এইটুকু বলতে পারি, পুলিশ বা রাজ্য সরকারের হাতে তদন্ত ছিল এবং তাতে আপনারা আপত্তি করেছিলেন বলেই তো সিবিআই তদন্ত হয়েছিল। আপনারা তো কোর্টে গেলেন, সিবিআই তদন্ত নিলেন। সেই সিবিআই বলল রাজ্য সরকার বা কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে সেই হচ্ছে আসল অপরাধী। তিনটে কোর্ট আরজিকর কেসটা মনিটর করেছে, তিনটে কোর্ট। একটা হচ্ছে ট্রায়াল কোর্ট, একটা হচ্ছে কলকাতা হাইকোর্ট, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তিনটি কোর্টে বারবার শুনানি হয়েছে। আজও বিষয়টি সিবিআই দেখছে। তাহলে রাজ্য সরকার এবং পুলিশের হাত থেকে বিষয়টিকে হাইকোর্টের রায় তুলে নিয়ে যাওয়া হলো সিবিআই এর হাতে। তাহলে সিবিআই চলাকালীন কি করে আবার রাজ্য সরকার তাদের তৎকালীন যে রাজনৈতিক অভিযোগগুলো ছিল, আজ সেই রাজনৈতিক অভিযোগগুলোকে মান্যতা দিতে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন? সেটা সিবিআই তদন্তের সঙ্গে কোথাও তার কনফ্লিক্ট আছে না নেই, এগুলো আমাদের দলের নেতৃত্ব, আইনি বিষয়টা যারা দেখেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখছেন। তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের হাতে তো তদন্তটা ছিল, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে। এরপরে তো আপনারাই গেছিলেন হাইকোর্টে যে রাজ্য সরকারের হাতে তদন্ত নয়, সিবিআই এর হাতে। তাহলে সিবিআই তদন্ত নিল, সিবিআই তদন্ত করলো। এদের প্রত্যেকের ভূমিকা সিবিআই তদন্ত করেছে। আমরা কাউকে জাস্টিফাই করছি না, আমরা কাউকে সাপোর্টও করছি না, আমরা একদম সোজা কথায় বলছি যে সিবিআই যে তদন্ত, সিবিআই কার? সিবিআই কেন্দ্রের। আপনারাই তো বলতেন এমুকের বাড়ি সিবিআই পাঠাবো, তো সিবিআই তো আপনাদের। আপনারা দাবি করলেন সিবিআই, সিবিআই আপনাদের, সিবিআই তদন্ত করলো, সিবিআই তদন্ত এখনো চলছে। এখন আপনারা আবার রাজ্য সরকারের প্রশাসনিক স্টেপে ফেরত এলেন। ফলে একটা ঘটনায় ওই অংশটা সিবিআই দেখছে আর এই অংশটা সিবিআই দেখছে না, এরকম কোনো ডিমার্কেশন লাইন তো ছিল না। ফলে এটা রাজনৈতিক যে স্লোগান হয়েছিল, রাজনৈতিক যে বক্তব্য ছিল, আজ ঘটনাচক্রে সরকারে এসে সিবিআই তদন্ত চলাকালীন আবার ব্যাক টু স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজনৈতিক স্লোগানকে প্রশাসনিক মান্যতা দেওয়া হচ্ছে কি না, সেটা আইনি দিকগুলো আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন এবং আইন বিশেষজ্ঞরা আছেন তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন। আমরা সবাই চাই যথাযথ তদন্ত, আমরা সবাই চাই দোষী শাস্তি পাক। এমন জঘন্য নৃশংস আরজি করের এই ধর্ষণ এবং হত্যা, এর বিচার সবাই চায়। কিন্তু এই বিষয়টা নিয়ে যেভাবে রাজনীতি হয়েছে, আমরা সেই রাজনীতিটুকুর বিরোধিতা করেছি। এর বাইরে দোষীকেও কলকাতা পুলিশ ধরেছিল, বাকি বিচার তো সিবিআই করছে।
এই গোটা বিষয়টাই তো সিবিআই এর দেখার কথা। এই তদন্তটাই তো এই কারণে সিবিআই কে দেওয়া হয়েছিল। সিবিআই কে কেন দেওয়া হয়েছিল আপনারা কোর্টের প্রসিডিংস দেখুন, যারা সিবিআই এর পক্ষে ছিলেন তাদের লয়ারদের সাবমিশন দেখুন, যে এখানে রাজ্য সরকার, এদের পুলিশ, এদের ভূমিকা ঠিক ছিল না, সেই কারণে তো সিবিআই। তাহলে সেই সিবিআই যখন তারপরে কোনো কোয়েশ্চেন সেই জায়গায় তোলেনি, তাহলে কি তারা সিবিআই এর তদন্তে অনাস্থা প্রকাশ করছেন? এটা তো ক্লিয়ার নো কনফিডেন্স টু দ্য ইনভেস্টিগেশন অফ সিবিআই, অনগোয়িং ইনভেস্টিগেশন অফ সিবিআই। অর্থাৎ এই কে খুন করেছিল, কে ধর্ষণ করেছিল, এই মহাপাপী জানোয়ারটি কে সেটা যেমন দেখা, তেমনি কারা কভার আপ করেছে সেটা দেখাও তো সিবিআই এরই তদন্তের এখতিয়ারে ছিল। তাহলে সেইটা আবার নতুন করে তাহলে কি ধরতে হবে? সিবিআই এগুলো দেখেনি? সিবিআই কে বলতে হবে আজকে যে তাহলে যাদের বিরুদ্ধে আজকে অ্যাকশন নিচ্ছেন তাদের ভূমিকা কি সিবিআই দেখেনি? তাহলে সিবিআই অযোগ্য, সিবিআই দেখেনি। তাহলে তখন কোর্টে গিয়ে বললেন না কেন? কোর্টে তো এতবার হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, হাইকোর্ট হয়েছে, ট্রায়াল কোর্ট হয়েছে। তাহলে আজকে আবার ফ্রম সিবিআই ব্যাক টু স্টেট গভর্নমেন্ট, এটা কেন হতে হচ্ছে? আমরা কোথাও কোনো আপত্তি করছি না, কোনো তদন্তে কোনো আপত্তি আমাদের নেই, একদম বাংলা ভাষা। যে যদি কোথাও দোষী থাকে ধরা হোক, কিন্তু আমরা রাজনৈতিক স্লোগানে আমাদের উইশ লিস্টে অমুক অমুক দোষী বলে আজকে তাদেরকে সেই তালিকায় এনে দেয়া অ্যাকর্ডিং টু আওয়ার উইশ লিস্ট, সেইটায় আইনি প্রশ্ন থাকছে। এর বাইরে যত রকম তদন্তে অভয়ার কাণ্ডের দোষীদের যা যা চিহ্নিত করা উচিত, আমাদের কারুর কোনো আপত্তি নেই। কিন্তু সিবিআই তদন্তটা যে যুক্তিতে নিয়ে যাওয়া হলো, আবার সিবিআই তদন্ত চলাকালীন সেই যুক্তিতেই আবার ফেরত আনা হচ্ছে, মানে তার মধ্যে আবার ফেরত আনা হচ্ছে রাজ্য সরকারের কাছে যে ওই পার্টটা সিবিআই দেখছে, এই পার্টটা দেখছে। তাহলে কি এই পার্টটা সিবিআই দেখেনি? এটা কোনো কথা হলো? ফলে এই জায়গায় আমাদের একটি বিভ্রান্তিকর জায়গা রয়েছে। আমাদের বক্তব্য, দোষীরা যত রকম তদন্ত হোক হোক, শাস্তি পাক, বাট কোনো রাজনৈতিক স্লোগানের মাধ্যমে কাউকে কাউকে টার্গেট করে যেটা উইশ লিস্ট একটা ফ্রেম করা হচ্ছিল, সেটা যেন আজ সরকারে আসার সুযোগ নিয়ে রাজনৈতিক স্লোগানের প্রশাসনিক মান্যতা, সিবিআইকে অযোগ্য, সিবিআই এর তদন্ত অসম্পূর্ণ, এরম একটা ভাবমূর্তি তৈরি করে দিয়ে এটা আইনিভাবে সম্ভব কিনা এটা আইনজ্ঞরা খতিয়ে দেখবেন।